আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? ওকে ওকে লাস্ট দিনে আমরা ইনভার্টিং নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এবং বাফার এগুলো দেখেছিলাম। তো আজকে আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার থেকে স্টার্ট করছি। ওকে, ইনভার্টিং অ্যাম্পলিফায়ারও নেগেটিভ ফিডব্যাক কনফিগারেশন ইউজ করা হয়েছে। এখানে আউটপুটে থেকে 2 নাম্বার পিনে এক ফিডব্যাক রেজিস্ট্যান্স দেন এক ফিডব্যাক কানেকশনটা দেওয়া হয়েছে। বাট ইনভার্টিং যেহেতু, তার মানে এখানে ইনপুট সিগন্যালটা এই ইনভার্টিং টার্মিনালের 2 নাম্বার পিনের সাথে যে ইনপুট রেজিস্ট্যান্স আছে এখানে কানেক্ট করা হচ্ছে, এবং নন ইনভার্টিং টার্মিনালটা ডাইরেক্টলি গ্রাউন্ডের সাথে কানেক্ট করা হয়েছে। সো এইখানে আমরা যদি এই সার্কিটের আউটপুটের ইকুয়েশন ডিরাইভ করতে চাই, তাহলে ফার্স্টে আমরা জানি যে দুইটা পিন এখানে হচ্ছে পার্টিকুলার দুইটা ভার্চুয়াল শর্ট, ঠিক আছে, দুইটা পয়েন্ট। তা আমরা এখান থেকে এই দুইটার ভ্যালু বের করতে পারি। যেহেতু ভার্চুয়াল শর্ট এবং প্লাস টার্মিনালে গ্রাউন্ডের সাথে কানেক্টেড, সো এই জায়গায় আমরা আসলে 0 ভোল্ট পাবো। তা আমরা এখানে যদি ভিআই সাপ্লাই দিচ্ছি, তাহলে আমরা এখানে 0 ভোল্ট, আমরা ধরে নিচ্ছি যে এই ইনপুট ভোল্টেজ এখান থেকে একটা কারেন্ট ফ্লো করবে, এর নাম হচ্ছে আইআই। সিমিলার ভাবে আউটপুটে যেহেতু আমরা একটা ভোল্টেজ পাবো, এই ভোল্টেজটা থেকে যেহেতু ফিডব্যাক হয়ে আসবে, সেজন্য আমরা ধরে নিচ্ছি যে এখান থেকে একটা ফিডব্যাক কারেন্ট ফ্লো করবে, যেটার নাম হচ্ছে আইএফ। সো আমরা এই আইআই এবং আইএফ এর ভ্যালু বের করব, পরে দেন আমরা এখান থেকে একটা রিলেশন বের করব। ওকে, ফার্স্টে যদি আমরা আইআই বের করি, তাহলে এই জায়গার যেহেতু ভোল্টেজ 0, সো আমরা আইআর এর ভ্যালুটা এটা বলতে পারি। এবং আইএফ এর ভ্যালুটাও সিমিলার ভাবে বের করতে পারি, যেটা আউটপুট থেকে 2 নাম্বার পিনে আসছিলাম, 2 নাম্বার পিনের ভোল্টেজ 0, সো আইএফ এর ভ্যালুটাও এটা বলা যেতে পারে। সো আমরা এইভাবে দুইটা কারেন্টের ভ্যালু, ফিডব্যাক কারেন্ট এবং ইনপুট কারেন্ট, দুইটার ভ্যালু মেজার করে নিলাম। এখন দেখা যাচ্ছে যে আমরা জানি ওপেম এর ইনপুট রেজিস্ট্যান্স যেহেতু অনেক হাই, সো এখান থেকে কি কোনো কারেন্ট ফ্লো করবে? এই 2 নাম্বার বা 3 নাম্বার পিন থেকে কি কোনো কারেন্ট ড্র করে ওপেম? এখান থেকে কোনো না স্যার। এখান থেকে যদি কারেন্ট ফ্লো না করা, এখান থেকে একটা কারেন্ট আসতেছে, আবার এখান থেকে কিন্তু কারেন্ট যাচ্ছে, তা আসলে কারেন্টের সার্কিট কমপ্লিট করার জন্য এটা এখান থেকেই ফ্লো করতে হবে। তাহলে আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে আমাদের আসলে আইআই কারেন্টটা আর এই আইএফ কারেন্টটা দুটোই সেম, বাট দুটো যেহেতু অপোজিট ডাইরেকশনে, সো এদের ডাইরেকশন হচ্ছে সেম, মানে সরি অপোজিট, বাট ম্যাগনিটিউড মানে ভ্যালু হচ্ছে সেম, ঠিক আছে। তা আমরা যেহেতু আইআই এবং দুইটা কারেন্ট আইএফ দুইটাই বের করেছি, সো আমরা বলতে পারি যেহেতু দুইটার ভ্যালু সেম বা ডাইরেকশন অপোজিট, সো আমরা ভ্যালুগুলি 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন থেকে যদি বসিয়ে দেই, সো আমরা এটাকে সিম্পলিফাই করলে এরকম একটা ইকুয়েশন আসতে পারি। সো এটাই হচ্ছে বেসিক্যালি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য আউটপুটের ইকুয়েশন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনপুট যেটা অ্যাপ্লাই করব সেটা মাইনাস আর এফ বাই আর আই টাইমস মাল্টিপ্লিকেশন হয় বা অ্যাম্পলিফিকেশন হয়ে আউটপুটে দিবে। তো এখানকার সার্কিট আপনি হচ্ছে এই ইনভার্টিং সার্কিটের জন্য, মানে অ্যাম্পলিফায়ারের জন্য, তাহলে ক্লোজ লুপ গেইনের ভ্যালুটা এই আর এফ এবং আর আই দ্বারা ডিফাইন করা যাবে। এবং এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করছি, যেহেতু একটা মাইনাস আছে, তার মানে সবসময় ইনপুট যে ভ্যালু থাকবে তার সাথে একটা মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন হবে, সো আউটপুটে একটা 180 ডিগ্রি ফেজ শিফট আসবে। আচ্ছা, তাহলে যেহেতু গেইন চলে আসে, তাহলে গেইনের ম্যাক্সিমাম বা মিনিমাম কি ভ্যালু আমরা অ্যাডজাস্ট করতে পারবো পসিবল, সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যে যেখানে যেহেতু আর কিছু নাই, শুধু আর এফ বাই আর আই, সামহাও আমি যদি আর এফ এর ভ্যালু 0 করে দিই অথবা আর এর ভ্যালু ইনফিনিটি করে দিই, তাহলে এখানে গেইনটা 0 হয়ে যাবে। আদারওয়াইজ আমরা এই গেইনটা ম্যাক্সিমাম কি ভ্যালু পর্যন্ত অ্যাচিভ করতে পারবো? এই ম্যাক্সিমাম কি ভ্যালুটা হবে, যে যেহেতু এটা নেগেটিভ গেইন, তাই এটা ওপেন লুপ গেইন আছে, যেটা তার মাইনাস ভ্যালু থেকে কম বড় হবে। দ্যাট মিন্স হচ্ছে আমরা জানি ওপেন লুপ গেইনের ভ্যালু যেটা 2 লাখ, তার এই গেইনটা 2 লাখ এর থেকে বড় হবে। দ্যাট মিন্স এই ম্যাগনিটিউডতে 2 লাখের কম হবে, মানে সর্বোচ্চ 2 লাখ পর্যন্ত যেতে পারবে গেইনের ভ্যালু। সো এটা কি বুঝতে পারলাম ম্যাক্সিমাম মিনিমাম গেইনের হিসাবটা? জি স্যার। ওকে, তাহলে এই সার্কিটের কিছু অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ আছে, তা এগুলি তোমরা পড়ে নিবা, বা আমি কিছু কথা বলে দিই, প্রত্যেকটারে বলে দিচ্ছি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই সার্কিটে নেগেটিভ ফিডব্যাক ইউজ হচ্ছে, এবং এর জন্য যেটা হবে কি, নেগেটিভ ফিডব্যাকের যতগুলো অ্যাডভান্টেজ আছে সেগুলো এই সার্কিটে থাকবে। প্লাস
এই সার্কিটে গেইনটা আমরা এই দুইটা ভ্যালু চেঞ্জ করে দ্যাট মিনস হচ্ছে 0 থেকে ইনফিনিটি বা যে ওপেন লুপ গেইন পর্যন্ত অ্যাডজাস্ট করতে পারবো। ওয়াইড একটা রেঞ্জ পাচ্ছি গেইনের। এখানে এই সার্কিটটা ইউজ করে আমরা চাইলে কোনো একটা পার্টিকুলার কেসে যদি আমাদের 180 ডিগ্রি ফেজ শিফট প্রয়োজন পড়ে, তাহলে আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার টাইপের সার্কিট ইউজ করে 180 ডিগ্রি ফেজ শিফট করতে পারি। সো এরকম কিছু অ্যাডভান্টেজ এখানে আছে, ঠিক আছে। বাট এখানে কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে, যেমন এই টাইপের সার্কিট গুলিতে এইটা প্লাস নন ইনভার্টিং দুইটার ক্ষেত্রেই যেহেতু আমরা ইনপুট দিচ্ছি এবং ইনপুটটা ডাইরেক্টলি এইভাবে অ্যাম্পলিফাই হচ্ছে, সামহাউ যদি ইনপুটের সাথে এক্সট্রা কোনো নয়েজ চলে আসে, তাহলে দেখা যাবে যে সে আউটপুটে শুধু ইনপুট না নয়েজটাকেও অ্যাম্পলিফাই করে দিচ্ছে। সো এই টাইপের সার্কিটে নয়েজ ক্যান্সেল হবে না, নয়েজ তো বরং আরো বেড়ে যাবে অ্যাম্পলিফিকেশন করলে। প্লাস এখানে যেহেতু ফিডব্যাক রেজিস্ট্যান্স দিয়ে একটা বার আসতেছে, সো ওখানে যদি আমরা প্রপারলি ভ্যালু ডিজাইন না করি, দ্যাট মিন্স হচ্ছে যে রেজিস্ট্যান্সের ভ্যালুগুলি ম্যাচ না করি, সেক্ষেত্রে আউটপুটে ডিস্টরশন চলে আসবে। এই জন্য আমরা বলেছিলাম যে আমাদের সবসময় ইনপুটে এবং আউটপুটে আমরা যে রেজিস্ট্যান্স গুলি ইউজ করবো সেগুলো যেন অ্যাটলিস্ট কিলো ওহম রেঞ্জের থেকে বেশি হয় বা তার সমান হয়। তো এতে কি বুঝতে পারলাম কিছু জিনিস? আর অ্যাপ্লিকেশন যেমন আছে, যেমন আমরা ফেজ শিফটের জন্য করতে পারি, যেটা অলরেডি আমি বলেছি। দেন এই টাইপের ইয়ে দিয়ে অডিও মিক্সার বা এই টাইপের অ্যাম্পলিফিকেশনের জন্য ব্যবহার করা যেতে পারে। সো এরকম জিনিসগুলো তোমরা এখান থেকে দেখে নিও। তাহলে আমরা এর একটা প্রবলেম দেখি, যেখানে এই টাইপের অ্যাম্পলিফায়ার সার্কিটের ভ্যালুগুলি আমরা কিভাবে ডিজাইন করতে পারবো। সো এখানে ফার্স্টে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের এখানে একটা আউটপুটের ইকুয়েশন দেওয়া আছে, যেখানে আউটপুট হচ্ছে ইনপুটের 5 টাইমস বাট মাইনাস আছে। মাইনাস থাকলে আমরা কি বুঝবো এটা ইনভার্টিং হবে না নন ইনভার্টিং হবে? ইনভার্টিং। ইনভার্টিং, তার মানে মাইনাস থাকলে তখন আমরা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজ করতে পারবো না। আচ্ছা, তো এখানে দুই প্রবলেমটা, এই ভ্যালুটা দুইটা ইনপুটের জন্য করব, এই দুইটা কেসের জন্য। তা ফার্স্টে আমরা প্রথম কেসের জন্য যদি দেখি, এবং এখানে ওই সেম ভাবে নন ইনভার্টিং এর মতো আমরা সার্কিট রাখবো, তার ইনপুট আউটপুট ক্যালকুলেশন করার জন্য যে ইকুয়েশন দরকার সেগুলো দেখাবো। দেন ইনপুট আউটপুট ওয়েভ শেপ দেখাবো, যেহেতু ইনপুটের ভ্যালু বলে দেওয়া আছে এর জন্য আউটপুট কেমন হবে, আর সার্কিটটার ট্রান্সফার কার্ভ কেমন হবে সেটা আমরা এখানে দেখবো। সো ফার্স্টে যেহেতু ইকুয়েশন এটা দেওয়া, তা আমরা মনে রাখবো যে যে কোনো ইকুয়েশন পেলে আমরা যে ইকুয়েশন গুলো জানি সার্কিট গুলো, ওইগুলি যার সাথে এটা ম্যাচ করবে সেটার সাথে কম্পেয়ার করব। যেহেতু আমাদের সার্কিটটা এখানে মাইনাস আছে, আমরা এখানে নন ইনভার্টিং না, এখানে আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সাথে কম্পেয়ার করব। করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা মাইনাস আছে আর ইনভার্টিং অ্যাম্পলিফায়ার এখানে মাইনাস আছে। সো এই দুটো সিমিলার টাইপের, আমরা এই ভ্যালুটা এই সার্কিটটা দিয়ে ডিজাইন করতে পারি। সো এখানে গেইনের ভ্যালু হচ্ছে এটা। সো আমরা দেখতে পাচ্ছি যে আমার আরএফ আমার আর এর মধ্যে যদি এই রিলেশন আমরা অ্যাড করতে পারি, তাহলেই আমাদের এই সার্কিটটা এরকম আউটপুট দিবে। ওকে, সো যেহেতু রিলেশনটা ওইরকম 5 টাইমস ছিল আরএফ এর সাথে আরআই, আমরা আরআই এর ভ্যালু ধরে নিলাম একটা, ওই হিসাব করে আমি আরএফ এর ভ্যালু কত হবে সেটা বের করে সার্কিটে বসিয়ে দিলাম। সো এটা আমাদের সার্কিট ডিজাইন করা হয়ে গেল। এখন আমাদের ওই পার্টিকুলার ইনপুটের জন্য ওয়েভ শেপ দেখতে কেমন হবে সেটা এখান থেকে দেখতে হবে। ওকে, তাহলে আমরা যেহেতু দেখছি যে এখানে 3 ভোল্ট পিক ভ্যালুর একটা সাইন ওয়েভ দেওয়া আছে এবং একটা হার্টজ হচ্ছে 50 হার্টজ, এটা আমরা লাস্ট দিনে বলেছিলাম কিভাবে বের করব। যেহেতু আউটপুটটা হচ্ছে ইনপুটের 5 টাইমস প্লাস মাইনাস দিয়ে মাল্টিপ্লিকেশন হবে, তাহলে 3 কে 5 দিয়ে গুণ করে আমরা 15 পাচ্ছি। এবং যেহেতু মাইনাস, সেই জন্য যখন ইনপুটটা পজিটিভ ফেজে থাকবে এটা নেগেটিভ সাইকেলের দিকে চলে যাবে, এবং ইনপুট যখন নেগেটিভ হবে তখন আউটপুটটা আমরা এরকম পজিটিভ পাবো। সো এবং 180 ডিগ্রি ফেজ শিফটের সিগন্যাল পাবো উইথ মাল্টিপ্লিকেশন। এবং এই ম্যাক্সিমাম ভ্যালুটা যেহেতু বায়াসিং এর রেঞ্জের মধ্যে আছে, সো আমরা এখানে কোনো ডিস্টরশন বা ক্লিপ করে যাচ্ছে এরকম কিছু দেখবো না। সো এটা কি বুঝতে পারছি? এটাও লাস্ট দিনের মতো, তাই জন্য আমি আরো ডিটেলস বলছি না। এটা কি বুঝতে পারলাম? জি স্যার। ওকে, দেন যদি ট্রান্সফার কার্ভে চলে যাই, তা ট্রান্সফার কার্ভে দেখা যাচ্ছে যে আমাদের ইকুয়েশনটা এটা এটা একটা y ইকুয়ালস টু মাইনাস এম এক্স এর মতো দেখা যাচ্ছে না? মাইনাস না দিতে পারো, এম এক্স ভ্যালুতে এখানে -5 এরকম কিছু দেখা যাচ্ছে। সেটা কি স্ট্রেট লাইনের ইকুয়েশন না কি টাইপের ইকুয়েশন?
এখানে কি কোনো সি এর ভ্যালু আছে? নো স্যার নেই। তাহলে এটা কি অরিজিন দিয়ে যাবে। সো তুমি এখানে বিভিন্ন ইনপুটের ভ্যালু বসিয়ে আউটপুটের ভ্যালু আমরা মেজার করতে পারি। যেমন ইনপুটের ভ্যালু 0 বসালে আমরা আউটপুট পাচ্ছি 0, এই পয়েন্টটা পেলাম। ইনপুটের ভ্যালু যদি -3 বসাই, দ্যাট মিন্স এই ভ্যালু, তো আউটপুট পাচ্ছি +15। ইনপুটের ভ্যালু যদি +3 বসাই, তাহলে আউটপুট পাচ্ছি -15। তা তিনটা পয়েন্ট পেয়ে গেছো, তুমি এখন তিনটাকে কানেক্ট করে দাও। দ্যাট মিন্স এগুলো কানেক্ট করে দিলে এরকম একটা লাইন পাচ্ছ। প্লাস এরপরে আর ভ্যালু নিতে হচ্ছে না, কারণ আমরা দেখছি যে যেহেতু 15 এর পরে গেলে আউটপুট কি হয়ে যাবে, ইনপুট যদি আমি আরো বাড়াই বা আরো কমায় দেই, যেটাই করি, তাহলে আমাদের আউটপুট কি আর বাড়বে কমবে? আউটপুটে কোনো ভেরিয়েশন হবে? না স্যার। দেন ফিক্সড হয়ে স্যাচুরেশনে চলে যাবে। সো আমরা ওই ম্যাক্সিমাম রেঞ্জ পর্যন্ত দেখে আপনি স্যাচুরেশন কার্ভ ড্র করলেই হবে। আর যদি তোমাকে এই কার্ভটা দেওয়া থাকে আর বলা যে সার্কিটটা ডিজাইন করো, তো এখান থেকে কি ইকুয়েশনটা আনা যাচ্ছে যায়? এটা কি পারবা? জি স্যার। হ্যাঁ, কিভাবে করবে বলো তো স্টেপটা? বায়াসিং 15 ভোল্ট আর ইনপুট ভোল্টেজ 3 ভোল্ট। হ্যাঁ, কিন্তু ইকুয়েশনটা কত হবে? আউটপুটের ইকুয়েশনটা কিভাবে বের করবো? স্যার এম এর ভ্যালু বের করা লাগবে, গেইন। এম এর ভ্যালু বের করবে, তার মানে আমরা এম এর ভ্যালু ওই দুইটা পয়েন্ট নিয়ে বের করতে পারি, অথবা আমি সাজেস্ট করবো তোমরা এই ইকুয়েশনটা ইউজ করে একবারে বের করো। হ্যাঁ, কারণ হচ্ছে যদি আমরা এটা দিয়ে করি সেক্ষেত্রে আমাদের এখানে এটা হয়তো বা মূল বিন্দুগামী, কিন্তু সবসময় কি এরকম অরিজিন দিয়ে যাবে? অরিজিন দিয়ে নাও যেতে পারে। সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশন দিয়ে যদি করি, এখানে ওয়াই মিনস হচ্ছে আউটপুট আর এক্স মিনস হচ্ছে ইনপুট। তো এটাকে যদি তোমরা ভ্যালু হিসেবে বের করো, দেখো এখানে যদি আমরা একটা পয়েন্ট নেই, এই জায়গায় অর্ডিনেট কত? -3, -315 15। আর এখানে কত? 0 0। 0 এই 0। দুইটা পয়েন্ট নিতে পারো, আবার চাইলেও এখানেও পয়েন্ট নিতে পারো। ঠিক আছে, এখানে 3 -15, যে কোনো দুইটা পয়েন্ট নিয়ে যদি তুমি এই ইকুয়েশনে বসাও, দেখবা যে এটার ভ্যালুকে সলভ করলে এটাই আসবে। ঠিক আছে, এভাবে আমরা আসলে ট্রান্সফার কার্ভ থেকেও ইকুয়েশন বের করে বাকি কাজগুলি করতে পারবো। সো এটা কি বুঝতে পারলাম সবাই? জি স্যার। ওকে, তাহলে পরেরটায় চলে যাও। তো এখানে পরেরটাতে সেম আউটপুট, মানে ইকুয়েশনের জন্য করব, বাট এখানে ইনপুটের ভ্যালু আর বায়াসিং চেঞ্জ করেছি। এটা হচ্ছে ওই নন ইনভার্টিং এর মতো সেম এক্সাম্পল, যেহেতু এখানে গেইন বায়াসিং এর ভ্যালুটা সেট করা, তা আউটপুট এর থেকে বেশি আসলে এখানে কেটে যাবে, সেটাই দেখানো হয়েছে। এবং ট্রান্সফার ফাংশনেও আমরা এখানে একই জিনিসই পাচ্ছি যে 20 ভোল্ট আর পাবো না, যেহেতু বায়াসিং 18 ভোল্ট, 18 এ কাট করছে, বাট এই জায়গায় কততে কাট করছে সেটা দেখাই দিব। আর ইনপুটের রেঞ্জ যেহেতু 4 ছিল, সো আমরা 4 এর জায়গাটাও দেখিয়ে দিয়েছি এখানে। তো এটা কি আর এক্সপ্লেন করতে হবে না? বুঝতে পারছো তোমরা? দেখো, তোমাদের যদি কোনো পার্টিকুলার পয়েন্টে কোশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবে, তাহলে আমি এটা অবশ্যই ক্লিয়ার করে দিব। আর যদি না জিজ্ঞেস করো তাহলে আমি কিন্তু আসলে এটা জানবো না। ঠিক আছে, ওকে, তাহলে যদি এটা বুঝে থাকো, নোটটা দিলে দেখে নিও, আরো সমস্যা হবে না। তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। আমরা যেমন লাস্ট টপিকে নন ইনভার্টিং এর জন্য ইম্পিডেন্স সরি আউটপুট এবং ইনপুট ইম্পিডেন্স দেখেছিলাম, ফিডব্যাক যেহেতু আছে সেটা তো ডিফারেন্ট এসেছিল। তো এখানেও এই জিনিসটা চেঞ্জ, যে এটা যেহেতু ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তা এর জন্য যদি আমরা ইনপুট ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স তুমি যেটাই মেজার করো, সেটার জন্য ইকুয়েশনটা এরকম কিছু হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে তুমি যেহেতু আরআই দিচ্ছ, তা এই পার্টিকুলার সার্কিটের জন্য এরকম ইকুয়েশন আছে। তো অনেক জায়গায় দেখা যায় যে এটার এইটুক অংশটাকে বাদ দিয়ে দেয় অনেকটা সিম্পলিফিকেশন করার জন্য, বাট এক্সাক্ট ক্যালকুলেশন করলে পুরাটাই নিতে হবে। আর এখানে ক্লোজ লুপের ভ্যালুটা আগেরটাই ছিল 1 প্লাস আর এফ বাই আর আই, বাট এখানে ক্লোজ লুপ গেইনের ভ্যালুটা হচ্ছে ডিফারেন্ট। সো এখানে বিটার ভ্যালু রিপ্লেসমেন্টের সময় এটাও ক্লোজ লুপ ডাইরেক্টলি রিপ্লেস হচ্ছে না, 1 বাই সামথিং এই ফরম্যাটে রিপ্লেসমেন্ট হবে। সো আমরা এই ভ্যালু গুলি জানলে এইটা বের করতে পারবো। সিমিলার ভাবে এটার জন্য এটা হচ্ছে এই আউটপুটের ইকুয়েশন। তা আমরা যদি সামহাও তোমার এই ভ্যালু গুলো দেওয়া থাকে, তাহলে আমরা এইভাবে আউটপুট রেজিস্ট্যান্স, মানে সরি, আউটপুট ইম্পিডেন্স বা রেজিস্ট্যান্স যেটাই বলো, দুটাই বের করা যাবে। এই টাইপের ইকুয়েশন গুলো আমার জানতে হবে যদি আমরা ফিডব্যাক ইফেক্ট ইউজ করার পরে তারা ইনপুট আউটপুট রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স কি চেঞ্জ হচ্ছে সেটা মেজার করতে চাই। ওকে, তাহলে এখানে কোনটার কি জিনিস সেটা লিখে দেওয়া আছে, তা আমরা এই জিনিসটা দেখছি পরে।
সো এই পর্যন্ত যেটা দেখেছি, কোথায় কোনো কোশ্চেন আছে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এর পরে যেটা টপিক, এটা হচ্ছে আমরা একে সংক্ষেপে ইনভার্টার বলি, অথবা তোমরা বলতে পারো ইউনিটি গেইন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার বা ইনভার্টিং বাফারও বলা যেতে পারে, ঠিক আছে? এটা বেসিক্যালি একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারই, বাট ইনভার্টিং অ্যাম্পলিফায়ারে যেহেতু মাইনাস আর এফ বাই আর আই ইন্টু ভি ইন ছিল, এখানে মাইনাস আর এফ বাই আর আই নাই, ডাইরেক্টলি মাইনাস ভি ইন। দ্যাট মিনস এই পার্টিকুলার সার্কিটে আমরা যদি ওই আর এফ এবং আর আই এর ভ্যালুটাকে সামহাও 1 করতে পারি, এটা যদি 1 হয় তখন এই টাইপের সার্কিটকে এক কথায় ইনভার্টার অথবা ইনভার্টিং বাফার অথবা ইউনিটি গেইন ইনভার্টিং অ্যাম্পলিফায়ারও বলতে পারো। কারণ এই টাইপের সার্কিটে আমরা কোনো গেইন অ্যাড করব না। এই সার্কিটে মেইন পারপাসই হচ্ছে শুধুমাত্র আমরা এর সাইন চেঞ্জ করব। দ্যাট মিনস প্লাস থাকলে মাইনাস করতে পারবো, মাইনাস থাকলে সেটাকে প্লাস করতে পারবো, এভাবে আমরা তার সাইন চেঞ্জ করতে পারবো। আচ্ছা, কেন সাইন চেঞ্জ করতে হতে পারে? যে আমাদের অনেক সময় সার্কিটের রিকোয়ারমেন্ট হিসেবে শুধু গেইন অ্যাড না, সাইন চেঞ্জ করার প্রয়োজন পড়তে পারে, তখন আমরা এই ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের এই মুহূর্তে ইউজ করব। সো এটা বানানোর জন্য যেটা করতে হবে, যে এটা হচ্ছে আমাদের ইনভার্টিং অ্যাম্পলিফায়ার আউটপুট ইকুয়েশন। সো আমরা যদি এখানে সবগুলো রেজিস্ট্যান্স সেম ধরি, তখনই এটার ভ্যালু শিফট করে আমরা এইভাবে গেইন 1 সেট করতে পারবো। সো এটার কোনো অ্যাপ্লিকেশন বলতে পারবো তোমরা কোথায় ইউজ করা যেতে পারে? কোথাও ইউজ করা যেতে পারে বলা যাবে? পাওয়ার অ্যাম্পলিফায়ার, পাওয়ার ফেজ শিফট, অ্যাম্পলিফায়ার। ফেজ শিফট। হ্যাঁ, এখানেই ফেজ শিফট হবে। আমরা যদি চাই যে ফেজ শিফট দূর করে দিতে, এবং ফেজ শিফটের ভ্যালুটা কিন্তু ফিক্স কত, 180 ডিগ্রি। তার মানে আমরা যদি 180 ডিগ্রি ফেজ শিফট দূর করতে চাই, তাহলে আমরা এটা করব। বা ফেজ শিফট যদি আনতে চাই, তাহলে আমরা এটা করতে পারি। যদি সাপোজ এরকম যে আমরা যদি একটা সিগন্যাল আছে ভিএ আর একটা সিগন্যাল আছে ভিবি, এখন আমি যদি নরমালি যোগ করতে চাই তাহলে যোগ করবো, বাট আমি যদি যোগ না করে বিয়োগ করতে চাই, তাহলে এর ভ্যালুটা কি মাইনাস করতে হবে না? তখন আমরা Yes, ফেজ sir. শিফট Yes, করতে sir. পারি, ঠিক আছে? কারণ আমরা আসলে যোগ করব কিন্তু মাইনাস হিসেবে যোগ করব। আচ্ছা, তো এইভাবে এই সার্কিটের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ আছে সবগুলো ইনভার্টিং অ্যাম্পলিফায়ারেরই, কারণ এটা সেম সার্কিট বাট গেইন শুধু 1। আর এই টাইপের সার্কিটে আমরা কোথায় ইউজ করব, যেখানে আমাদের ফেজ শিফট প্রয়োজন পড়বে 180 ডিগ্রি, তখনই আমরা এই টাইপের সার্কিট ব্যবহার করব। ওকে, তাহলে লাস্ট পর্যন্ত যেটা দেখলাম এগুলো সবই হচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, এবং এখন যেটা দেখছি এটাও হচ্ছে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, বাট এই ইনভার্টিং অ্যাম্পলিফায়ারটাতে মডিফিকেশন করা হয়েছে, এই জন্য এটা ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ার বলছি। কারণ এখানে শুধু ইনভার্ট করবে না, অনেকগুলো সিগন্যালকে অ্যাম্পলিফাই করবে, এবং ইন দ্য মিন টাইম লাস্টে সেটাকে তুমি সামেশনও করতে পারবে। এটাই হচ্ছে এই সামিং অ্যাম্পলিফায়ারের কাজ। তবে এটাকে অনেক সময় শুধু সামিং অ্যাম্পলিফায়ার অথবা ভোল্টেজ অ্যাডার নামেও পরিচিত। কারণ আমরা এই সার্কিটে মুড কিভাবে অপারেট করবো, মানে কি মুডে চালাবো সেটার উপর বেস করে এটা শুধু অ্যাডারও হতে পারে, আবার অ্যাডিশনের সাথে অ্যাম্পলিফিকেশনও করতে পারে। সো এটার ইকুয়েশনটা কেমন হবে সেটা আমরা ফার্স্টে ডিরাইভ করব, দেন আমরা এর রিলেটেড কিছু অ্যাপ্লিকেশনও দেখব। ওকে, তাহলে ফার্স্টে যদি আমরা এর সার্কিটটা অপারেশন বুঝতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি যে আমরা যদি ধরো এই V1 সোর্স আর রেজিস্ট্যান্স রেখে বাকি সবকিছু যদি এখান থেকে স্ক্রিন থেকে মুছে দেই, খেয়াল করে দেখো আমি এখান থেকে মুছে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এটা কি টাইপের সার্কিট হচ্ছে দেখো তো, কি বলবো এটা? হ্যাঁ, ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। Inverting amplifier. একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মতো অনেকগুলো এক্সট্রা ইনপুট দিয়ে দিলাম। প্রত্যেকটা ইনপুটে আলাদা আলাদা রেজিস্ট্যান্স এবং একটা আলাদা আলাদা সোর্স ইউজ করো, তার মানে ডিফারেন্ট সোর্স অ্যাপ্লাই করছো এবং তাদের সাথে একটা করে ইনপুট রেজিস্ট্যান্স দিয়ে দিয়েছো, সেটাও ডিফারেন্ট। তাহলে খেয়াল করে দেখো, যদি আমরা এই N1 নোডটাতে খেয়াল করি, তা দেখা যাচ্ছে যে প্রত্যেকটা আলাদা আলাদা সোর্স আছে এখানে। তাহলে এরা কি করবে, আলাদা আলাদা কারেন্ট প্রোভাইড করবে না? আচ্ছা, কেন এখানে কারেন্ট প্রোভাইড করবে সেটার ব্যাখ্যা তো বলি। দেখো তো এই পয়েন্ট আর এই পয়েন্টটাকে আমরা কি বলি? ভার্চুয়ালি শর্ট। এখানে কত ভোল্ট দেওয়া আছে দেখো তো, 0 ভোল্ট। তাহলে এখানে কত ভোল্ট পাবো? 0।
দেখো তো এই দুটো তো সেম পয়েন্ট, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় পয়েন্টে ভোল্টেজ কম না? মানে ভি এর ভ্যালু কি 0 থেকে তো বেশি, তাহলে আমরা কি করব, এই ভি1 ভি2 ভি3 এরা কি করবে, এরা প্রত্যেকে কারেন্ট ফ্লো করবে। তার ভি1 যদি i1 কারেন্ট ফ্লো করে এখানে, ভি2 যদি i2 করে, আর ভি3 যদি i3 করে, প্রত্যেকটা কারেন্ট এই পয়েন্টে আসতেছে না? যদি আমি এখানে কেসিএল করি তাহলে কি হবে, জি স্যার। এরা যেহেতু কারেন্ট আসছে ডেফিনেটলি এখান থেকে তাহলে কারেন্ট বের হয়ে যেতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এইরকম একটা কেসিএল করলে এরকম ইকুয়েশন লেখা যায় যে যে কারেন্টটা বের হয়ে যাচ্ছে সেটা যদি আই আই হয়, তাই এটা হচ্ছে সবগুলোর যোগফল। বুঝতে পারছি? এটা কিভাবে করলাম, এই যে ভার্চুয়াল শর্টের হিসাবটা জিনিসটা ক্যালকুলেট করা, ঠিক আছে? ওকে, তাহলে এটা কি বুঝতে পারলাম? দেখো স্যার এই যেহেতু স্যার একটা সোর্স নিয়ে যদি স্যার তিনটা রেজিস্ট্যান্স প্যারালালি দেওয়া হতো তাহলে তো স্যার ডিফারেন্ট কাইন্ড হতো না। একটা সোর্স নিবা, একে তিনটা রেজিস্ট্যান্স দিবে, তাহলে তিনটাতে আসলে একই সোর্স দেওয়া হচ্ছে, তা তিনটার ভ্যালু ভি1 হবে। তখন মেন কথা যতগুলো রেজিস্ট্যান্স হিসেবে এভাবে কানেক্ট করবা, ওই ততগুলি কারেন্ট আলাদা হবে, so তখন এভাবে কাজ করবে, জি স্যার। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখান থেকে এরকম একটা কারেন্ট বের হয়ে যাচ্ছে, আর আমরা একটু আগে দেখেছিলাম ইনভার্টিং অ্যাম্পলিফায়ার জন্য যে এখান থেকে আউটপুট থেকে একটা কারেন্ট যায়, তার নাম দিয়ে আমরা কি ফিডব্যাক কারেন্ট আইএফ। তাহলে আমরা এই আইএফ কারেন্টটাও এখান থেকে মেজার করতে পারবো, কারণ এখানকার ভ্যালু যেহেতু 0 আর এখানে ভি আউটপুট দেবো। বাট আমার এখানে বলার মেন উদ্দেশ্য হচ্ছে যে ওপেম কি এখানেও কোনো কারেন্ট ড্র করবে? ইনপুটে কোনো কারেন্ট যাচ্ছে না, তাহলে অবশ্যই এই আইআই কারেন্টটা এই আইএফ কারেন্টের সমান হবে, বাট অপোজিট ডাইরেকশন, ঠিক আছে? সো এইটার উপরে বেস করে আমরা তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি এখন, তাহলে দেখো আমরা এখান থেকে এই ভ্যালুগুলি মেজার করতে পারি। যে ফার্স্টে আইআই কারেন্টের জন্য আমরা এরকম একটা ভ্যালু পাবো, i2 এর জন্য, i3 এর জন্য, আই এফ এর জন্য আমরা এইভাবে প্রত্যেকটা কারেন্টের ভ্যালু মেজার করে নিলাম। আর একটু আগে যেটা বললাম, যেহেতু কারেন্ট ওপেম এর মধ্যে দিয়ে ফ্লো করবে না, তাহলে এই জিনিসটাও ভ্যালিড এখানে। সো আমরা এই 6 নাম্বার ইকুয়েশনে ওই 1 নাম্বার 2 নাম্বার 3 থেকে প্রত্যেকটা ইকুয়েশনের ভ্যালু যদি বসিয়ে দেই, তাহলে প্রথমে 1 নাম্বার ইকুয়েশনের ভ্যালু বসালে এরকম সিম্পলিফাই ভ্যালু পাচ্ছি। দেন আমরা এই i1 i2 i3 এবং if এর ভ্যালু যেগুলো এই 2 থেকে 5 প্রত্যেকটার ভ্যালু যদি এখানে বসিয়ে দেই, তাহলে এরকম একটা ইকুয়েশন পেলাম। যেহেতু আমরা শুধু আউটপুটের ভ্যালু বের করতে যাচ্ছি, সো আরএফ টা যদি আমরা ডান সাইডে নিয়ে আসি বা দুই পাশে যদি আরএফ দিয়ে গুণ করে দাও, তাহলে ফাইনালি যে এক্সপ্রেশন পাবো, তখন এটাকে আমরা বলছি জেনারেল এক্সপ্রেশন বা ইকুয়েশন। কিসের জন্য? এই ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ার। সো এটা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে এটাই হচ্ছে ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ারের জন্য জেনারেল ইকুয়েশন। তা আমরা এই ইকুয়েশনতে বিভিন্ন সময়ে ব্যবহার করব যখন আমাদের ডিজাইন বা ইয়ে করতে বলা হবে। তাই এটা হচ্ছে জেনারেল ইকুয়েশন। এখানে খেয়াল করে দেখো তো, ভি1 ভি2 ভি3 সাথে কি প্রত্যেকবার সেম টার্ম গুণ আছে না ডিফারেন্ট টার্ম? তার মানে ভি1 এর সাথে আছে কি ভিএফ বাই আর1, ভি2 এর সাথে আছে, সরি, আরএফ বাই আর1, ভি2 এর সাথে হচ্ছে আরএফ বাই আর2, ভি3 এর সাথে হচ্ছে আরএফ বাই আর3। তাহলে প্রত্যেকটা ডিফারেন্ট না এগুলি? জি স্যার। তাহলে আমরা এই ইকুয়েশন ব্যবহার করে এরকম কোন জিনিস ডিজাইন করতে পারবো। সাপোজ 2v1 5v2 7v3, বুঝা যাচ্ছে কি? প্রত্যেকটারই গেইন যদি ডিফারেন্ট হয়, আমরা এইভাবে করে তার গেইন প্লাস গেইন দিয়ে তাকে অ্যামপ্লিফাই করে ফাইনালি তাদের অ্যাডিশন করতে পারবো। এই টাইপের কোনো প্রবলেম যদি হয়, তাহলে আমরা এই ইকুয়েশনটা বা এই সার্কিটটা ব্যবহার করতে পারবো। সো এটা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখন আসি শুধু অ্যাডিশন। আমরা অ্যাডিশন বলতে কি বুঝি? যে শুধু যোগ করব। তখন কি আমরা অ্যামপ্লিফিকেশন চাই কোনো কিছু? যে একে 2 দিয়ে গুণ করব বা একে 3 দিয়ে গুণ করব, এরকম কিছু চাবো? না। তো এই টাইপের কেসে আমরা যেটা করব, যে তাহলে আমরা সবগুলো রেজিস্ট্যান্সকে সেম ধরবো। যদি সবগুলো রেজিস্ট্যান্স সেম হয়, তাহলে এখানে গেইন হয়ে যাবে সবগুলোর জন্য 1। তখন যে ইকুয়েশনটা পাবো, তখন আমরা একে এক কথায় বলবো ইনভার্টিং অ্যাডার বা ভোল্টেজ অ্যাডার, ঠিক আছে? তো তোমার যদি শুধু অ্যাডিশনের ইকুয়েশন বের করতে চাই, তাহলে আমরা এই পর্যন্ত বের করব। আর যদি আমরা
এরকম সামিং অ্যাম্পলিফায়ারের ইকুয়েশন বের করতে চাই, তাহলে আমাদের এই পর্যন্ত বের করতে হবে। ওকে, তাহলে এই পর্যন্ত যেগুলি বললাম সেটা এই তিনটে এক্সাম্পল মানে ইনপুটের জন্য আমরা দেখলাম। তা আমাদের ইনপুট যদি সবসময় তিনটা না হয়, আরো বেশি সংখ্যক হয়, n সংখ্যক ইনপুট হয়, সো আমাদের ইকুয়েশনটা এইভাবে আমরা n সংখ্যক ইনপুটের জন্য এক্সটেন্ড করতে পারবো। সো এটা কি বুঝতে পারলাম? কোনো কনফিউশন স্যার আছে এখানে? ওকে, তাহলে এর কিছু অ্যাপ্লিকেশন আছে, সেটা তোমরা দেখে নিবা। এটা আমি আরেকটু কাজ আছে মডিফাই করে নোটটা দিয়ে দিব। তার মধ্যে একটা কমন ইয়ে আছে, মানে খুবই ইউজ হয় বইতে, দেখবে এই রিলেটেড প্রবলেম আছে, সেটা হচ্ছে অডিও মিক্সার বলে। এই টাইপের জিনিসের জন্য আমরা এরকম ব্যবহার করতে পারি। যেমন ফর এক্সাম্পল এরকম বলতে পারলো যে একটা মিউজিক ইনস্ট্রুমেন্ট মানে আছে, যেটা দিয়ে আমি কি করতে পারি, সাপোজ বিভিন্ন ইনস্ট্রুমেন্টের যেগুলো আছে, যেমন ধরো সাপোজ কিবোর্ড, পিয়ানো, গিটার, এমনকি ভোকাল, এদের প্রত্যেকটা অডিও ডিফারেন্ট রেশিওতে মিক্স করতে পারি। যেমন কথা কোনো একটা প্রবলেমে বললো যে সাপোজ একটা জায়গায় আমি এমন ভাবে কম্বিনেশন করতে যাচ্ছি যে অডিও যে হবে তার তো হবে 40%, যে গিটারের থেকে আসবে হচ্ছে 20%, ঠিক আছে, কিবোর্ড থেকে আসবে 30%, ড্রাম থেকে আসবে 10%। সো আমরা এরকম প্রত্যেকটা ইনপুট সিগনালে বিভিন্ন ওয়েটেজ দিয়ে দেন আমি ওটার এডিশন করে 100% বানাতে পারি। সো এরকম প্রবলেম গুলি আমরা আসলে বা এই টাইপের অ্যাপ্লিকেশন গুলি এই ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ার দিয়ে ডিজাইন করতে পারি। ঠিক আছে, তো এইভাবে বইতে কিছু প্রবলেম আছে, কাফলিনের বইতেই আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। আর এইগুলো এডিশনে আরো কিছু এক্সাম্পলের কথা বলা আছে, তো তোমরা এটা এখান থেকে দেখে নিও। তবে আমরা কিভাবে আমরা সার্কিটটা ডিজাইন করা যায় বা প্রবলেম, সেটা আমরা আজকে এখানে দেখে নিব। যেমন ফর এক্সাম্পল যদি আমরা এরকম সার্কিটের জন্য ডিজাইন করতে চাই, তো আমরা এই দুইটার জন্য আজকে দেখবো কিভাবে ডিজাইন করা যায়। তো এটা যদি করি তাহলে আমরা কোন ইকুয়েশনটা নিব আসলে, বা কোন টাইপের সার্কিট নেওয়া উচিত আমাদের? সাম ইনভার্টিং সাম আমরা অ্যাম্পলিফায়ার কি শুধু অ্যাডিশনটা নিব, না যেটাতে অ্যাম্পলিফিকেশন আছে সেটা নিব? অ্যাম্পলিফিকেশন। আচ্ছা, তা এই দুইটা সার্কিট ডিজাইন করতে হবে। এখানে দুইটার জন্য ইনপুটের ভ্যালুগুলি গিভেন, বায়াসিং ও বলে দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের কাজ হবে সার্কিট ডিজাইন করতে হবে, ক্যালকুলেশনও দেখাতে হবে, আর ইনপুট আউটপুট ওয়েবসাইট দেখাতে হবে। সো ফার্স্টে যদি এই প্রবলেমের জন্য আমরা সলিউশন বের করতে চাই, তাহলে আমাদের যেটা করতে হবে যে এই ইকুয়েশনের সাথে মিলে এরকম যে সার্কিটটা আছে তা সেটার ইকুয়েশনটা আমরা লিখবো, লেখার পরে এদের মধ্যে কম্পেয়ার করব। যেমন এখানে V1 এর সাথে 2 আছে, V2 এর সাথে 4, আর এখানে 3 আছে। তো আমরা যদি এভাবে কম্পেয়ার করি তাহলে দেখা যাচ্ছে প্রথমটার সাথে RF বাই R1, তাহলে RF বাই R1 কে বলতে পারি 2, RF বাই R2 কে বললেই তাহলে 4, আর RF বাই R3 হবে তাহলে 3। সো আমরা দেখতে পাচ্ছি যে এরকম ভাবে আমরা গেইনের রেশিও গুলো আনতে পারছি। বাট দেখো তো খেয়াল করে এইখানে প্রত্যেকটার উপরের টার্ম গুলি কমন না? জি স্যার। তার মানে আমি এখানে রেশিও সেট করার জন্য দুইটাকে অ্যাডজাস্ট করলে হবে না, আমাকে একটাকে ফিক্স করে ফেলতে হবে, তারপর আমি আরেকটা ভ্যালু চেঞ্জ করতে হবে। সো যখন এরকম ডিফারেন্ট টাইপের গেইনের রেশিও থাকবে, তাহলে আমরা ওই গেইনের টার্মগুলিকে আমরা এলসিএম করে নিব, ঠিক আছে, লসাগু বের করে নিব, পরে যে ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা আমরা ওই আরএফ এর ভ্যালুতে ধরবো, ঠিক আছে। তাহলে ওই ভ্যালু ধরে নিয়ে যদি আমি এখন এই ইকুয়েশন গুলোকে সিম্পলিফাই করি, তাহলে আমরা বাকিগুলির ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে। সো আমরা এইভাবে ভ্যালু বের করে নিয়ে যদি আমরা এখানে বসিয়ে দেই, এবং ওর করসপন্ডিং, যেমন আমরা জানি প্রথমটা যেটা 2, এটার জন্য V1 ছিল, V1 এর যে ইনপুট ওটা তাহলে V1 এর জায়গায় দিতে হবে, তারপরে V2 এর জায়গায় V3, যেভাবে যদি বসিয়ে দেই, সো ফাইনালি আমরা এই টাইপের সার্কিটের আউটপুট বের করতে পারি ডিজাইন করে। সো এই প্রসিডিউরটা কি বুঝতে পেরেছি? জি স্যার। এখানে জি কোনো স্যার। কনফিউশন আছে বা এই পর্যন্ত যা বলেছি? সো এটা কি ডিজাইন করা যাবে, পারা যাবে এরকম যদি করতে দেওয়া হয়? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা, okay, তাহলে এটা ডিজাইন করার পর আমরা এটা ওয়েভ শেপ দেখবো, বা দেখার আগে আমরা একটু ক্যালকুলেট করে নিই যে এটা ছিল আমাদের আউটপুটের ভ্যালু ইকুয়েশন, আর আমাদের ভ্যালু বলা ছিল যে V1 2 ভোল্ট, V2 হচ্ছে 1 ভোল্ট, V3 হচ্ছে 3 সাইন ওই 100 পাইট এরকম কিছু দেওয়া ছিল। সো এই ভ্যালু গুলি আমরা এখানে বসাচ্ছি ওই গেইনের সাথে।
সিম্পলিফাই করে এরকম একটা ভ্যালু আসলো। সো আমরা এখান থেকে আউটপুটের ভ্যালুটা কত হবে সেটা ড্র করতে পারি, ঠিক আছে? সো এখান থেকে কেউ কি বলতে পারবে আউটপুটের ওয়েভ শেপটা কেমন হতে পারে বা কত থেকে স্টার্ট হবে ওয়েভ শেপটা না দেখে? দেখো কেউ বলতে পারো কিনা? এটা হচ্ছে আউটপুটের ইকুয়েশন। এখন ওয়েভ স্যার শেপটা ইনভার্টেড হবে স্যার। ওয়েভ শেপটা ইনভার্টেড হবে, হ্যাঁ। স্যার -4 থেকে 1 -4 থেকে 1, মানে 1 এরকম এইটুক কার্ভ হবে। আচ্ছা আমি একটু প্যাটার্নটা বলি। ফার্স্টে হচ্ছে মাইনাসটা যদি বাদ দাও, খেয়াল করে দেখো তো এই জায়গার ভিতরে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 8 প্লাস কত হবে? 6, তাহলে কত স্যার হয়? 14 আর মিনিমাম ভ্যালু কত হবে? স্যার 8 কেন? সাইন ওয়েভ কি শুধু পজিটিভ 6 এ যাবে, নেগেটিভ 6 এ যাবে না? স্যার। তাহলে কত হবে? 2। তাহলে যদি আমরা মাইনাস সাইন দিয়ে গুণ করে দিই তাহলে কি হচ্ছে? -2 আর -14, তার মানে আমরা একটা এরকম কার্ভ পাবো, যেহেতু মাইনাস আছে অপোজিট। এই জায়গার ভ্যালুটা হবে -14, এই জায়গার ভ্যালুটা হবে -2, আর বেস যেটা হবে সেটা হবে কত? -8। বুঝতে পেরেছি? ফ্রিকোয়েন্সি কত যে দেওয়া আছে, তার মানে এইটুক হবে তাদের, তাহলে 20 মিলিসেকেন্ড। দেখো ক্যালকুলেশন থেকে বুঝতে পারলাম। স্যার মাইনাস পজিটিভ তো স্যার আপনার যাওয়ার কথা বলেছেন। হ্যাঁ বলো। -2 যেটা -2 কেন হলো? নিচে আচ্ছা মাইনাসটা কেন হচ্ছে সেটা আমি বলি। এই মাইনাসটা একটা আছে, এটা হচ্ছে ফাইনালি মাইনাস করবো। এটার আগে খেয়াল করে দেখো, এর সাথে সাইন ওয়েভ যোগ আছে। সাইন ওয়েভটার ম্যাক্সিমাম পিক কত হবে? 6। -2 তো নিচে -2 তো নিচে কেন? এই তো আসলে আরেকবার শুনতে বলেন পাচ্ছি। -2 উপরে যে দিয়েছে স্যার, আরেকবার বলুন। আচ্ছা আমি এটা দেখাই দিই, গ্রাফিক্যালি করো, এখানে করা আছে। এখান থেকে দেখালে বুঝতে হবে, ইজি হবে না? ঠিক আছে দেখো খেয়াল করে, এটা হচ্ছে আমরা একটা 2 ছিল, একটা 1 ছিল, আর একটা ছিল 3। বাট আমাদের আউটপুটের ইকুয়েশনটা আসছে হচ্ছে -8 প্লাস 6 সাইন ওমেগা টি। ধরো ওমেগা টির ভ্যালু কত ওখানে লেখা আছে। খেয়াল করে দেখো 6 হচ্ছে এটা যেহেতু অ্যাম্পলিফিকেশন হয়েছে, আর 8 হচ্ছে বাকিগুলির গেইন অ্যাড করার পরে হয়েছে। তাহলে আমরা কি করব, এর সাথে এটা পিক ভ্যালু বের করব, ম্যাক্সিমাম কত বাড়বে আর ম্যাক্স মিনিমাম কত হবে। সাইনের ভ্যালু ম্যাক্স হচ্ছে 6 আর মিন ভ্যালু হচ্ছে কত? -6। তাহলে 8 এর সাথে যদি তুমি একবার 6 যোগ করো তাহলে কত পাচ্ছি? 14। আর 8 এর থেকে যদি 6 বিয়োগ করো তাহলে কত হচ্ছে? 2। এটা কি বুঝতে পারলাম? জি স্যার। এখন দেখো এই যে ফাইনাল একটা মাইনাস সাইন ছিল না, তাহলে কত মত হবে? 14 তে -14, আর এটা কত হয়ে যাবে? -2। আর যেই সময় সাইনের ভ্যালু 0 থাকে, মানে যেই সময় থেকে আমরা জানি সাইন ওয়েভটা যেখান থেকে স্টার্ট হয়, এখানে যদি 0 হলে এখানে 6 হবে, এখানে কত হবে? -6। তো ওই সময় ডিসি ভ্যালু কত দেওয়া আছে? এখানে -8 অফসেট, তার মানে এটা -8 থেকে স্টার্ট হবে। দেন প্রথমে কি হচ্ছিল? প্রথমে যেহেতু উল্টায় যাচ্ছে সাইন, তার মানে প্রথমে সে তাহলে 14 পর্যন্ত যাবে, দেন আবার বেড়ে এটা 2 পর্যন্ত আসবে। দেখো তো এটার যখন মাইনাস সাইন তখন এটা প্লাস না? তো মাইনাস দিয়ে গুণ করলে সাইন চেঞ্জ হয়ে যায় বলছিলাম না? তা কি হয়েছে এখন? জি স্যার। দেখো এখন কি কনফিউশন ক্লিয়ার হয়েছে যার কোশ্চেন ছিল তোমাদের? স্যার হ্যাঁ আর কোনো কনফিউশন আছে এখানে? দেখো কোশ্চেন থাকলে বলতে পারো, সমস্যা নাই। ক্লিয়ার হয়েছে? জি স্যার। ওকে, তাহলে এইভাবে আমরা ইনপুট আউটপুট ওয়েভ শেপ ড্র করতে পারি, ঠিক আছে? নট নেসেসারি যে তিনটা ওয়েভ শেপ আমরা এইভাবে আলাদা ড্র করব। এরপরে দেখবে আমি একসাথে তো করছি, বাট ইনপুট গুলি এবং আউটপুট দুইটাই ড্র করতে হবে, ঠিক আছে? তবে ইনপুট আউটপুট যখন ড্র করব, বেস্ট হচ্ছে আমি আগে উপরে ইনপুট আঁকবো, ইনপুটের নিচেই আউটপুট ড্র করব, এবং টাইম স্কেল গুলি আমি এইভাবে করে লম্বা লম্বা কানেক্ট লাইন দিয়ে ড্র করে নিব। বোঝা যাচ্ছে?
যাতে আমি যখন এখানে ড্র করব আমি জানি বুঝতে পারি যাচ্ছে এগুলি হচ্ছে এই পার্টিকুলার পয়েন্ট থেকে চেঞ্জ হচ্ছে। দ্যাট মিনস উপর ইনপুট গুলি আঁকবো, এর নিচে আউটপুটটা আঁকবো, এবং এই একই হিসাব করে আউটপুটের ওই শেপটা ড্র করবো এক্সেস হিসাব করে। সো এইভাবে মেজর গ্রিডটা তোমরা এক্সটেন্ড করে ইনপুট আউটপুটের মধ্যে নিয়ে নিবা। ঠিক আছে? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্সটা একটু অন করে দিচ্ছি, ওটা তোমরা দাও, দেন আমি 2 মিনিট পরে আবার স্টার্ট করছি। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমাদের ল্যাবে একটা কোশ্চেন ছিল যে স্যার 3টা অ্যাডার সার্কিট, যে ওইখানে স্যার আমাদের এই কোশ্চেনটাই জাস্ট হ্যাঁ। লাইক লাস্টের V3 রেখে মাইনাস ছিল একটা। হ্যাঁ, তার মানে যোগ না করে বিয়োগ করতে হবে। হ্যাঁ, সেটা সেটাই কি আমি স্যার আমাকে আমি ওইরকম প্রবলেম রেখেছি দেখানোর জন্য এখানে। আমি এখানে মানে এক্সট্রা অনেক প্রবলেম আমাদের বলছিলাম যে আমি আমার সময় লাগছে, এর কারণ হচ্ছে যে আমি এখানে অনেক অ্যাডিশনাল প্রবলেম দিয়ে দিয়েছি যাতে তোমরা পরে দেখে করতে পারো। তো সব আমি দেখাই দিব না, এখানে এক্সট্রা অনেকগুলো দিয়ে দিয়েছি যাতে তোমরা পরে দেখে বাকি ধারণাগুলি পাওয়া যায়। ঠিক আছে? যে দেখা যাচ্ছে এরকম কিছু জি স্যার, যাচ্ছিল তো, জি এরকম স্যার, জি আমি স্যার। করে দিয়েছি। ঠিক আছে? তবে এখানে সবগুলি আমি হয়তো ক্লাসে এক্সপ্লেন করব না, যেহেতু নোটটা দিয়ে দিব, বেসিক যেটা জানা দরকার সেটা বলে দিব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে একটা এখন আমরা যে কনসেপ্টটা দেখলাম, তো আমরা এটা ইউজ করে এখানে এই জিনিসটা কি করা যাবে দেখো তো খেয়াল করে। এটা কি, সরি ভুল বলছি, এটা কি করা যাবে দেখো তো, এটা কি ইনভার্টিং না নন ইনভার্টিং? স্যার নন ইনভার্টিং। ইনভার্টিং হ্যাঁ, নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার দিয়ে কি এটা বানানো যায়? জি স্যার বানানো যাবে। বানানো যাবে নন ইনভার্টিং দিয়ে? না স্যার, হবে না স্যার। নন না স্যার, ইনভার্টিং দিয়ে কি গেইন inverting 1 এর amplifier নিচে দিয়ে করা আবার- যায়? না স্যার। না কিন্তু আমরা যদি এখন এরকম একটা প্রিন্সিপাল ইউজ করি, দেখো খেয়াল করে, যে আমাদের আউটপুটটা আমরা ফার্স্টে এইটা বানালাম, এটা কি বানানো যায়? এটাকে বললাম ভি আউটপুট 1, এটা বানানো যাবে? জি দেন আমি যদি এটাকে আবার একটা -1 দিয়ে গুণ করে দিই, তাহলে কি আউটপুট হচ্ছে? দেখো তো, তার মানে এই দুইটা মিলালে আসলে কি হচ্ছে, আমি ফার্স্টে -0.5 করে ওই হাফ গেইনটা করছি, দেন আমি একে আবার -1 দিয়ে গুণ করে সাইন চেঞ্জ করছি, দেন আমি ইনপুট দিয়ে গুণ করছি, তাহলে এই জিনিসটা কি সেম হচ্ছে না? জি তাহলে আমরা এইরকম ইকুয়েশন থাকলে করতে পারবো না তা না, বাট আমরা নন ইনভার্টিং দিয়ে করতে পারবো না, বাট আমরা এই জিনিসটা করতে পারছি না। এখানে কয়টা ইনভার্টার ইউজ হচ্ছে বলো তো? একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার ইউজ করব যার গেইন হবে 0.5, আরেকটা ইনভার্টার ইউজ করব যার গেইন হচ্ছে কত, -1। তাহলে এইভাবে দুইটা সার্কিট ইউজ করে আমরা এই জিনিসটা অ্যাচিভ করতে পারছি না, যাচ্ছে? তাহলে আমাদের গেইনটা যদি 1 এর নিচেও হয়, সেটা যদি পজিটিভও হয়, আমরা চাইলে আসলে সামহাউ যদি ওই সার্কিট দিয়ে না হয় অন্য কোনো সার্কিট দিয়ে অ্যাচিভ করতে পারি। বুঝতে পারছো তো তাহলে? জি স্যার। আচ্ছা, এই যে কনসেপ্টটা বললাম এটার উপরে বেস করেই কিন্তু আমাদের নেক্সট প্রবলেমটা দেখো। এই নেক্সট প্রবলেমে কোনো মাইনাস আছে, না স্যার। বাট আমরা তো নন ইনভার্টিং অ্যাডার বানাতে পারছি না, আমাদের তো অ্যাডারটা হচ্ছে ইনভার্টিং অ্যাডার। তাহলে আমরা কিভাবে করব এটা? তাহলে আমরা যেটা কনসেপ্ট হচ্ছে যে আমাদের অ্যাডারটার আগে একটা কি থাকতো সবসময়, দেখেছো মাইনাস থাকে যে? জি স্যার। তাহলে আমি ফার্স্টে একবার মাইনাস নিয়ে যদি আরেকটা মাইনাস নেই, তাহলে খেয়াল করে দেখো তো, এখন এটা অ্যাডারের ফরম্যাটে আসছে না ভিতরে? জি স্যার। আর ভিতরে পুরো টার্মটাকে যদি আমি বলি ভি আউটপুট 1, তাহলে আমি আসলে কি লিখতে পারি ভি আউটপুট থেকে? এভাবে লিখতে পারি না, ভি আউটপুট ইকুয়ালস হচ্ছে মাইনাস অফ ভি আউটপুট 1। জি জি স্যার। তার মানে আমি ফার্স্টে ভি আউটপুট 1 এইটাকে ডিজাইন করব, দেন এইটাকে আবার একটা ইনভার্টার দিয়ে ইনভার্ট করব। বুঝতে পারছি? যার গেইন হচ্ছে জি কত, 1। এই কনসেপ্টের বেস করেই আমরা এরকম যে কোনো পজিটিভ সিগন্যালকেও
এই ইনভার্টিং অ্যাডার দিয়ে অ্যাড করতে পারি, ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখো এই কাজটা করতে গেলে যেটা আমি বললাম ওইটাই এখানে লেখা আছে। ফার্স্টে আমরা এই ভিতরের যে V1 যেটা আছে আউটপুট 1 সেটা আমরা বানাবো এই জেনারেল ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে। তাহলে আমাদের সেখানে গেইন গুলি যে আগের মতোই একই প্রসেস একই ভাবে করে আমরা গেইন বের করে নিলাম। দেন এটার সার্কিট যখন হয়ে যাবে তখন আমরা ফাইনাল থেকে দেখো তো এটার জন্য কি কোনো গেইন দরকার আছে না শুধু ইনভার্টার দরকার? ইনভার্টার। তাহলে আমরা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করে আরএফ বা আর এর ভ্যালু সেম করে দিলাম, তাহলে এখানে গেইন হয়ে যাবে কত? এটা হয়ে যাচ্ছে না সেম, যা ইনপুট দিছি তাই থাকছে যদি কম্পেয়ার করি এটা। জি তো স্যার। ফাইনালি আমরা যদি সার্কিটটাকে বসাই তাহলে আমরা যেটা করব যে আমরা ফার্স্টে একটা এই পর্যন্ত আগের যে সার্কিট ছিল ওইটাই বানাবো, বাট এই রেজাল্ট আসবে কি মাইনাস সহকারে, ঠিক আছে কি? দেন এইটা নিয়ে আমরা একটা ইনভার্টারের ইনপুটে দিয়ে দেব, এখানে আর কোনো সোর্স দিব না। সেকেন্ড সার্কিটটার ইনপুট হচ্ছে ফার্স্ট সার্কিটটার আউটপুট, আর এটা যেহেতু শুধু ইনভার্টার এর কাজ হচ্ছে কি সাইনটাকে শুধু চেঞ্জ করে দেবে। তার মানে সেখানে ভি আউটপুট যেটা মাইনাস আছে এটা এখানে কি হয়ে যাবে তাহলে প্লাস হয়ে যাবে। বুঝতে পেরেছি কি? তাহলে এই জিনিসটার কনসেপ্ট কি বুঝতে পারলা? জি তাহলে স্যার। আমরা এইভাবে যে কোনো পজিটিভ সিগন্যাল যদি থাকে, ঠিক আছে, এটা আমরা ইনভার্টিং অ্যাডার প্লাস আরেকটা ওপেম এরকম দুইটা ওপেম ইউজ করেই আমরা ডিজাইন করতে পারি। বুঝা যাচ্ছে তো? স্যার হ্যাঁ বলো। ইকুয়েশনটা যেটা ছিল স্যার, এখন ইকুয়েশনের মধ্যে যদি প্লাস মাইনাস সহ থাকে হ্যাঁ তখন সেটা ওটাকে থাকলে তখন আমরা ওই solve যে ওইটা তো আমি করে বলছি যে ওইটার প্রবলেম আমি করে দিয়েছি এরপরে, এই যে এখানেই আছে। এটা আজকে আর দেখানো যাবে না, নেক্সট ক্লাসেই দেখাবো। আজকে যেহেতু 5 মিনিট আছে বা এরকম এটার আসলে সময় হবে না, তো আমরা ওটা নেক্সট ক্লাসে দেখাবো। বাট ওটা আছে আমি দেখাবো এই জন্য বলছি। তো এটার আগে বলো যে এই জিনিসগুলি কনফিউশন মানে আছে আর কোন এখানে? না দ্যাট স্যার। মিন্স এডিশন রিলেটেড যদি হয় এবং এখানে যদি সাইনও না মিলে, তা মনে রাখবো আমরা এই সব কাজ করতে পারবো, আমাদের জন্য দুইটা ওপেম লাগবে। একটা ওপেম দিয়ে আমরা এডিশন করব আর একটা ওপেম দিয়ে সাইন চেঞ্জ করব। যদি সবগুলি সেম সাইন হয়, বাট তোমাদের যে প্রশ্ন ছিল সেটা হিসেবে দুটো ডিফারেন্ট সাইন, তখন আমার অ্যারেঞ্জমেন্টটা একটু ডিফারেন্ট করতে হবে। আচ্ছা, তবে এইটার ক্ষেত্রে আমরা আবার একটু আউটপুট ওয়েবশেপ দেখে নেই। এখানে যদি ভ্যালুগুলি বসিয়ে দাও তাহলে আউটপুটটা এরকম আসবে, মাইনাস আর থাকবে না। তাহলে আমরা এইভাবে ইনপুট গুলি ড্র করব এবং ফাইনালি আউটপুটটা ড্র করব। এখানে যেহেতু মাইনাস নেই তা খেয়াল করে দেখো, তো পজিটিভ ভ্যালু হবে একবার এটা আর নেগেটিভ ভ্যালুটা হবে এটা। সো এখানে হবে 14 আর এখানে হবে 2। আর বেস ভ্যালু যেহেতু 8টা হচ্ছে এখানকার অফসেট ভ্যালু। সো এই পর্যন্ত যেগুলি বললাম আজকে দেখো খেয়াল করে, এখানে কোনো টপিকে কোনো প্রবলেম আছে? এই রিলেটেড কোনো কোশ্চেন থাকলে বলো, কোনো সমস্যা নেই, তো আমি ওইটা অ্যান্সার দিব। ওকে, তাহলে এই পর্যন্ত আমরা আজকে থাক। আর কালকে যেটা তোমরা বলছিলে যে আমি সেটা দেখাবো, সেটা হচ্ছে যে দুইটা যদি মাইনাস হয় বা একটা প্লাস হয় বা একাধিক মাইনাস প্লাস থাকে তাহলে এটা কিভাবে করা যায়, এটা তাহলে আমরা নেক্সট ক্লাসে দেখবো। সো তোমরা কি অ্যাটেন্ডেন্স দিয়েছো আজকে? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। এটা তাহলে আগামীকাল দেখবো। ঠিক আছে, ভালো থেকো। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।